শুভ দুপুর। আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। আজ পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। দর্শক, অনুষ্ঠান শুরু করছি একটি ভালো খবর দিয়ে। $3 বিলিয়ন রেমিটেন্সের মাইল ফলক স্পর্শ করল বাংলাদেশ। পবিত্র ঈদ উল ফিতরকে ঘিরে রেমিটেন্স প্রবাহ বেড়ে যাওয়ায় কম সময়ের ব্যবধানে বাংলাদেশে নতুন রেকর্ড গড়েছে। আজ সকালে বাংলাদেশ ব্যাংক সূত্রে তথ্য জানা গেছে। মার্চ মাসের প্রথম 26 দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন $294.50 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 35,929 কোটি টাকা। এটি দেশের ইতিহাসে এক মাসের সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। এর আগে সর্বোচ্চ রেমিটেন্স ছিল $264 কোটি গত ডিসেম্বর মাসে। $3 বিলিয়নের যে মাইলস্টোন সেটা আমরা টাচ করতে পেরেছি। এখন থেকে আমরা যাই কল্পনা করব ওটাকে সামনে রেখে আমরা সব ধরনের টার্গেট ফিক্স আপ করব। ওইটা আমাদের বেসলাইন হয়ে গেল। তো এরকম এটার যদি আপনি বলেন যে সাফল্য কার, সাফল্য অবশ্যই রেমিটেন্স যোদ্ধাদের, সাফল্য বাংলাদেশ ব্যাংকের, সাফল্য যারা কমার্শিয়াল ব্যাংকগুলো আছে তাদের। এটা আসলে কারো একক সাফল্য বলবো না, সমষ্টিক একটা সাফল্য। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল, তাই আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণের চতুর্থ এবং পঞ্চম কিস্তি পাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। তবে ঋণের শর্ত অনুযায়ী রাজস্ব আয় বাড়ানোর তাগিদ দিয়েছে সংস্থাটি। রোববার সচিবালয়ে সফররত IMF এর প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে একথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থ ছাড়ের বিষয়ে IMF এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করতে এই মাসেই যুক্তরাষ্ট্র যাচ্ছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, সংস্থাটির পরামর্শ অনুযায়ী অর্থনৈতিক সংস্কার নিয়ে কাজ করছে সরকার। $470 কোটি ঋণ চুক্তির মধ্যে 3 কিস্তিতে $2.31 বিলিয়ন পেয়েছে বাংলাদেশ। ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির বিষয়ে আলোচনা করতে শনিবার ঢাকায় আসে IMF এর 10 সদস্যের প্রতিনিধি দল। দর্শক, বৈঠকের বিষয়ে আরও বিস্তারিত জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? ইয়াসমিন, আপনার কাছে জানতে চাই যে এই বৈঠকে এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে IMF এর পক্ষ থেকে আসলে বড় একটি প্রতিনিধি দল এসেছে এবং তারা লম্বা সফর করবে বাংলাদেশে। আজকে তাদের আসলে সফরের কর্মসূচি শুরু হলো অর্থ উপদেষ্টাকে দিয়ে, এবং সেখানে যে বিষয়গুলো আলোচনা হয়েছে অর্থ উপদেষ্টার বক্তব্যে আমরা যেটি দেখেছি, তিনি আসলে ঋণের কিস্তি পাওয়া নিয়ে আশাবাদী। কি কারণে তিনি আশাবাদী হচ্ছেন? শর্ত পূরণের কি IMF আসলে সন্তুষ্ট হয়েছে? শাহাদাত, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি অর্থবিদ করেন, আপনি অর্থনীতি নিয়ে যেহেতু খুব ভালো চুলচেরা বিশ্লেষণ করতে পারেন, আপনি খুব আপডেটও থাকেন, আপনি নিশ্চয়ই IMF এর এই কিস্তির বিষয়টি আগে থেকে জেনে থাকবেন। 2023 সালে বাংলাদেশ সরকারের সাথে IMF এর সাথে ঋণ দিবে এরকম একটি আলোচনা হয়েছিল। সেই ঋণ ছিল $47 কোটি এবং সেখান থেকে 3টি কিস্তি 5 কিস্তিতে টাকা দেওয়ার কথা। 3 কিস্তি দেওয়া হয়েছিল আগের সরকারের সময়। অন্তর্বর্তী সরকারের আসার পর থেকে IMF এর সাথে যোগাযোগ হচ্ছে। অন্তর্বর্তী সরকারের যে অর্থ উপদেষ্টা, তিনি নিজে একটু অর্থনীতিবিদ। এর আগে বহুবার IMF এর প্রতিনিধি দল ঢাকায় এসেছিলেন এবং 3 কিস্তিতে যা দেয়া হয়েছে, বাকি $239 কোটি দেয়া হয়েছে, বাকি আছে $231 কোটি, $47 কোটি মধ্যে। এই 2 কিস্তির টাকাটা বর্তমান যে সরকার আছে তারা IMF এর কাছ থেকে একসঙ্গে চাচ্ছে চতুর্থ এবং পঞ্চম কিস্তির টাকাটা। এখন চতুর্থ কিস্তি দেওয়ার
কথা। এবং গতকাল যে আইএমএফের 10 সদস্যের প্রতিনিধি দল আসছে, আজ সকালে সচিবালয় প্রথমে অর্থ সচিবের সাথে তাদের বৈঠক ছিল, এরপর অর্থ উপদেষ্টার সাথে বৈঠক হয়েছে প্রায় ঘণ্টাব্যাপী। এবং বৈঠক শেষে অর্থ উপদেষ্টা খুব পরিষ্কার করে খুব কনফিডেন্টলি বললেন যে বাংলাদেশের যে এখন অর্থনৈতিক অবস্থা এবং স্থিতিশীলতা আছে এটা নিয়ে আইএমএফ সন্তুষ্ট। নাম্বার ওয়ান, এই সন্তুষ্টর নানান কারণ তিনি বলেছেন যে এখন প্রথম যখন এই সরকার দায়িত্ব নিয়েছে তখন যেরকম ছিল একটা ভালনারেবল অবস্থা ব্যাংকিং খাত সহ অর্থনীতির নানা খাতে, সেটা এখন অনেকটা স্থিতিশীল আছে। এটা কি তাদের সাথে ঘণ্টাব্যাপী যেহেতু আলোচনা হয়েছে, নিশ্চয়ই ভাগ ভাগ করে বলা হয়েছে ব্যাংকিং খাত বাকি খাতগুলোতে, এবং ডলারের বিষয়টা আসছে। এবং আপনি জানেন শাহাদাত যে এই আইএমএফ যে ঋণের কথা বলেছে সেখানে 3টি বড় শর্ত আছে। একটি শর্ত আছে রাজস্ব আয় বাড়াতে হবে, আরেকটি আছে ডলারকে বাজারে ছেড়ে দিতে হবে, আরেকটি আছে বিদ্যুতের যে এখন সরকার যে ভর্তুকি দিচ্ছে এটা বন্ধ করতে হবে, বিদ্যুতের বিল বাড়াতে হবে, মানে টাকা বাড়াতে হবে। এই শর্তগুলো নিয়ে নিশ্চয়ই আজকে আলোচনা হয়েছে। এই আলোচনার মধ্য দিয়ে অর্থ উপদেষ্টা আরেকটি বিষয় বললেন যে আগামী এই মাসেই তিনি আইএমএফ এর প্রতিনিধি যারা আছেন যুক্তরাষ্ট্রে কর্তা ব্যক্তি, তাদের সাথে আলোচনার জন্য যাবেন। এবং উনি আশাবাদী হয়েই বললেন যে আমরা চাচ্ছি যে 2 কিস্তি একসাথে আইএমএফ এর কাছ থেকে তারা 2 কিস্তি একসাথে দেওয়ার বিষয় না বলেননি, তবে যেহেতু এই প্রতিনিধিদল বলতে পারবে না, আমেরিকাতে গিয়ে তাদের এই বিষয়টা সিদ্ধান্ত হবে। জুনে এই বৈঠকটি তাদের প্রধান বৈঠক, কিন্তু এই মাসে যেহেতু অর্থ উপদেষ্টা যাবে, সেক্ষেত্রে আপনি যেটা প্রশ্ন করলেন যে কেন আশাবাদী, স্থিতিশীলতা অর্থনৈতিক এই বিষয়টা একটা বড় ব্যাপার। যদি আইএমএফ মনে করে যে তারা কিস্তি তাদের শোধ হবে, সেটা যদি বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা আসে সেটা তারা মনে করে, সেক্ষেত্রে তাদের বড় একটা ব্যাপার তো থেকেই যায় যে তারপর রাজস্ব আয় এবং অর্থনৈতিক স্থিতিশীলতা যখন আসে সেক্ষেত্রে রাজস্ব আয় বাড়ানোর বিষয়টি আসে। আমরা জানি এই সরকার 7.5 মাস হলো দায়িত্ব নিয়েছে এবং রাজস্ব আয় বাড়ানোর ব্যাপারে অর্থ উপদেষ্টা বারবার কথা বলছে। এটার ব্যাপ্তি বাড়ানো, যে আরও কীভাবে রাজস্ব আয়ের বাড়ানোর ব্যাপ্তি বাড়ানো, যে মানুষের কাছ থেকে বেশি রাজস্ব আয় আদায় করা যায়, এনবিআরকে বারবার উনি এই কথাগুলো বলছেন। সেক্ষেত্রে এটা একটা কথা হতে পারে। শাহাদাত, আজকে অর্থ উপদেষ্টার সাথে 2টি বৈঠক ছিল। সকালে একটা বৈঠক ছিল ব্যবসায়ীদের সাথে, সেখানে অর্থ উপদেষ্টা কথা বলছে। 11টা বৈঠক ছিল আইএমএফ এর সাথে, এর আগে 10টায় বৈঠক ছিল শুল্ক যে আরোপ করেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর, এইটি নিয়ে, যেটি বাংলাদেশ এখন সবচেয়ে বেশি কনসার্ন, বাংলাদেশ সরকার কনসার্ন, সেটা নিয়ে আপনাকে একটু বলতে চাচ্ছি। এবং আজকে 3টা আরেকটি বৈঠক আছে, ব্যবসায়ীদের সাথে বাণিজ্য উপদেষ্টা থাকবে এবং সংশ্লিষ্ট এনবিআর এর কর্মকর্তা সহ সবাই থাকবে। সেখানে 4:30টায় অর্থ উপদেষ্টা কথাও বলবেন সিদ্ধান্তের বিষয়টা নিয়ে। অর্থ উপদেষ্টায় যুক্তরাষ্ট্রের শুল্ক যে আরোপের বিষয়টি বলছে, এটা নিয়ে বাংলাদেশ খুব বেশি প্রভাব পড়বে না রপ্তানির উপর, আমদানি বাড়িয়ে এটা তারা প্রভাব কাটানোর চেষ্টা করবে। এটা আসলে ব্যাখ্যাটা নিশ্চয়ই বিকেলে যখন বৈঠক হবে সেখানে সিদ্ধান্ত হবে, তখন জানতে চাইবে তার কাছে আসলে আমদানি বাড়িয়ে কিভাবে রপ্তানির প্রভাব কাটানো যায়, শুল্ক যেটা আরোপ হলো। একই সাথে আজকে প্রথম দিন ছিল সচিবালয়ে 9 দিন ছুটির পর, দেশের অর্থনৈতিক অবস্থা নিয়েও কথা বলেছে অর্থ উপদেষ্টা। দেশের অর্থনীতি ভালো ছিল, ঈদে ভালো ছিল, ঈদ মানুষ ভালোভাবে কাটিয়েছে, অর্থনৈতিক কোনো সমস্যা এখন পর্যন্ত দেশে নাই। এই 9 দিন ছুটির পরও মানুষের মধ্যে বাজার ব্যবস্থা ভালো, সব কিছু নিয়ে একটা সন্তুষ্টির ভিতরে আছে অর্থ উপদেষ্টা। শেষে যখন আইএমএফ বলল যে তা অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে, সেটা নিয়েও উনি অনেকটা খুশি হয়ে আইএমএফ এর বৈঠক থেকে বের হলেন, সাংবাদিকদের সাথে কথা বলেন। শাহাদাত, ইয়াসমিন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আইএমএফ এর সাথে অর্থ উপদেষ্টার বৈঠকের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। দর্শক, আইএমএফ এর প্রতিনিধি দল ঢাকায়, তারা আসলে বেশ কিছু সংস্থার সাথে, সরকারের নানান সংস্থার সাথে তারা বৈঠক করবেন আগামী প্রায় 2 সপ্তাহ ধরে, এবং তাদের এই পর্যবেক্ষণের ভিত্তিতে কিন্তু এটি নিয়ে আলোচনা হবে। আমরা জানি যে এই মাসেই আইএমএফ এর স্প্রিং সম্মেলন রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে, সেখানে বাংলাদেশের প্রতিনিধি দল যাবেন অর্থ উপদেষ্টার নেতৃত্বে। সেখানে এই ঋণের কিস্তি ছাড় পাওয়ার ব্যাপারে আলোচনা হবে। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে শুল্ক নীতি, নতুন করে শুল্ক আরোপ করেছে, সেইটির প্রভাব, এবং সরকার গতকাল এ বিষয়ে বৈঠক করেছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে, জরুরি বৈঠক হয়েছে, সেখানে কি কি সিদ্ধান্ত হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে যুক্ত হয়েছেন অর্থনীতি বিশ্লেষক মাহমুদ হোসেন। জনাব মাহমুদ হোসেন, স্বাগত জানাচ্ছি আপনাকে বিজনেস আওয়ারে।
আপনার কাছে যেটি জানতে চাই যে এই যে আইএমএফ এর এইবারের যেই সফরটি সেটি কতটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে চতুর্থ কিস্তি ছাড় হওয়ার কথা ছিল গত 2 মাস আগে, কিন্তু সেটি পিছানো হয়েছে। সেটি তাদের যে শর্তগুলো ছিল অনেকগুলো শর্ত বাংলাদেশ পূরণ করতে পারেনি। তার কারণ আসলে আমরা জানি যে গত 6-7 মাসে, অর্থাৎ গত জুলাই আগস্টে এবং তার আগের যেই পরিস্থিতি ছিল, তারপরে যে ভঙ্গুর অর্থনীতি, সেটিকে একটি জায়গায় আনতে সময় লেগেছে। সেই সময়টার কারণে অনেকগুলো বিষয়, অর্থনীতির অনেকগুলো বিষয় আসলে শর্তগুলো পূরণ করা যায়নি। সেক্ষেত্রে এবার তারা এসছে এবং অর্থ উপদেষ্টা বলছেন আগামীতে 2টো কিস্তি পাওয়ার ব্যাপারে বেশ আশাবাদী। আপনি কি মনে করেন? দেখুন, যে আইএমএফ এর মিশন আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ বলছি, যে দেখেন লাস্ট যে মিশন হয়েছে, এরপরে এই যে এগেইন যেটা রিভিউ মিশন আছে, এর মধ্যে বাংলাদেশের অর্থনীতিতে অনেক সিগনিফিক্যান্ট কিছু পরিবর্তন কিন্তু হয়েছে এবং তার ইম্প্যাক্ট কিন্তু বাজারে পরিলক্ষিত হয়েছে। তো কাজেই তো আইএমএফ এর যে লোন, যেটা 7 কিস্তিতে দেওয়ার কথা, এবং এই কিস্তিগুলোতে অর্থনৈতিক যে পুনরুদ্ধার বা সংস্কার যেটা হচ্ছে, তার প্রোগ্রেসের উপর বেস করে কিন্তু এই ইনস্টলমেন্ট গুলো রিইম্বার্সমেন্ট হবে, এটাই আপনার আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো কাজেই এই সংস্কার কার্যক্রম কতটা পজিটিভলি এবং কত আপনার দ্রুত গতিতে আগাচ্ছে, কাঙ্ক্ষিত লক্ষ্যে আগাচ্ছে কিনা বা কাঙ্ক্ষিত গতিতে আগাচ্ছে কিনা, সেটা যেমন প্রমাণ করার বা আইএমএফ টিমকে কনভিন্স করার একটা ইস্যুস আছে। এট দ্য সেম টাইম আপনার হচ্ছে অর্থনৈতিক পুনরুদ্ধার যেটা করার কথা ছিল, যেমন আপনি যদি বলেন, যেমন রাজস্ব আয়ের একটা ব্যাপার ছিল, ম্যাক্রো ইকোনমির একটা স্টেবিলিটির কথা ছিল, সবচেয়ে বড় যে ব্যাপারটা হয়েছে এনপিএল এর একটা আপনার স্টেট ছিল, যেখানে একটা সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্টের একটা কমিটমেন্ট ছিল। এই সবকিছু মিলিয়ে কিন্তু এখন প্রমাণ করতে হবে যে আমরা যে কমিটমেন্টের উপর বেস করে বা যেই পিকচারটা দিয়ে আমরা সাপোর্টটা নিয়েছিলাম, উই আর ইন দা রাইট ট্র্যাক। অ্যাটলিস্ট আপনার মনে করেন সব মাইলস্টোন গুলো তো অ্যাচিভ করা যায়নি বিভিন্ন কারণে, সেটা যেমন বৈশ্বিক অর্থনীতির কারণে যায়নি, বা একটা যে আগে যে তথ্যের কিছু গরমিল করে আপনার ফলস একটা রিপোর্টিং করা হতো, এখন যেটা সুযোগ নাই বা এখন রাইট রিপোর্টিং হচ্ছে, এ কারণেও কিছু অ্যাডজাস্টমেন্ট দরকার আছে। তো এই সবগুলোই কিন্তু খুব ভালোভাবে আইএমএফ কে গুরুত্ব দিয়ে বোঝাতে হবে বা প্রকৃত অবস্থাটা কিন্তু ব্যাখ্যা করে বোঝাতে হবে। শুধুমাত্র মাইল স্টোন অ্যাচিভ হয়েছে কি অ্যাচিভ হয়নি এটা দিয়ে কিন্তু স্যাটিসফাই করা যাবে না, কারণ আমরা জানি বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু মাইলস্টোন অ্যাচিভ করা যায়নি। যদি উদাহরণস্বরূপ বলি, যেমন এনপিএল এর পার্সেন্টেজ যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি, বরং এটা আরো উল্টো পথে দৌড় দিয়েছে। এটা দৌড় দেওয়ার দুটো কারণ মেনলি, যে আগে যেটা অন্যায় ভাবে লোন গুলো আপনার নন পারফর্মিং থাকলেও এটাকে পারফর্মিং হিসাবে দেখানো হতো, সেটা কিন্তু দেখানো যাচ্ছে না। এট দ্য সেম টাইম এই যে একটা রিজিম চেঞ্জ হলো, যারা আপনার গভর্নমেন্টের অলিগার্ড ছিল লাস্ট রিজিমের, তারা কিন্তু আপনার হচ্ছে দেশ থেকে চলে গেছে বা সাইড লাইনে চলে গেছে। তারা যথেষ্ট পরিমাণ লোন কিন্তু ব্যাংকিং সেক্টর থেকে নিয়েছে, যেটা তারা এখন ফেরত দিচ্ছে না বা তারা তাদেরকে পাওয়াই যাচ্ছে না, যার কারণে কিন্তু এনপিএল এর পার্সেন্টেজও বেড়ে যাচ্ছে। হাউএভার ব্যাংকিং রিফর্মে কিন্তু ওই যে অ্যাসেট কোয়ালিটি রিভিউ একিউআর যেটা, সেটা কিন্তু আপনার এডিবি এবং ওয়ার্ল্ড ব্যাংকের কনসালটেন্সিতে এটা কিন্তু সংস্কার কার্যক্রমটা করার জন্য একটা রিভিউ কিন্তু খুব ভালো একটা প্রোগ্রেস হচ্ছে বা আগাচ্ছে। এটা যেমন বোঝাতে হবে যে এনপিএল আমরা ঠিক মতো অ্যাচিভ করতে পারিনি, বাট উই আর অন রাইট ট্র্যাক ফর রিফর্ম। এটা যেমন বোঝাতে হবে এই জায়গাতে একটা
তারপর আপনার রাজস্ব আয়ের কথা যদি বলি, যে একটা রিজিম চেঞ্জ হলো বা বৈশ্বিক অর্থনীতির কারণে যদি বলি, বা আমাদের ইনফ্লেশনের যে একটা প্রেসার ছিল এটার জন্য বলি, বা আমাদের ফরেন রিজার্ভের যে একটা স্বল্পতা ছিল সেই কারণে বলি, অথবা যদি আমার নীতি সুধার যেটা বাড়ানো হয়েছে যার কারণে নতুন করে ইনভেস্টমেন্ট ওভাবে বাড়েনি, সেটার কারণও যদি বলি, এই রকম কারণগুলোর আহ, জন্য কিন্তু আপনার হচ্ছে আর্থিক খাতে যে সংস্কার হওয়ার কথা ছিল ওইটা কিন্তু সংস্কারের কার্যক্রম অব্যাহত থাকলেও আমরা কিন্তু প্রোগ্রেস করতে পারিনি, এটাও কিন্তু কনভিন্স করার বিষয় আছে। তো কাজেই আমার কাছে মনে হয় যে এটা শুধু আইএমএফ এর এই রিভিউ মিশনটা শুধুমাত্র তথ্য উপত্য দিয়েই কিন্তু আপনার মনে করেন তাদেরকে কনভিন্স করা যাবে না, রাদার তাদেরকে এক্সপ্লেইন করতে হবে ডেভিয়েশনের কারণটা এবং কেন অ্যাচিভ হয়নি সেটা। এই জন্যই এই মিশনটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, কারণ আইএমএফ এর যে লোনটা সেটা আমাদের দরকার হবে। ইভেন আপনার মনে করেন পাওয়ার সেক্টরে যে আমাদের হিউজ পরিমাণ একটা আউটস্ট্যান্ডিং হয়ে আছে, এই আউটস্ট্যান্ডিংটা কিন্তু একটা টার্গেট দেওয়া ছিল যে এটা আমরা অ্যাচিভ করবো, সেটাও কিন্তু আমরা অ্যাচিভ করতে পারিনি। তারও একটা আপনার মনে করেন মেট্রো ইকোনমির একটা ইস্যু ছিল, অথবা আপনার মনে করেন পাওয়ার প্রাইস যে হাইক করার কথা বিভিন্ন সময় বলা হয়েছে, এতে যে ওভারঅল ইকোনমিতে ইম্প্যাক্ট করবে এই জন্য এই সরকার করতে পারেনি যৌক্তিকভাবে, সেটারও কিন্তু একটা ইস্যু আছে। এগুলো সবই কিন্তু ডিসকাশন করে এবং পরবর্তী রোড ম্যাপ দিয়ে তাদেরকে আপনার কনভিন্স করতে হবে। তো এই জন্যই এটা খুবই গুরুত্বপূর্ণ। ছিলেন যে আসলে আইএমএফ এর এই ঋণটি আমাদের প্রয়োজন আছে, ঠিক আছে, অবশ্যই আমাদের আসলে এটা অর্থের প্রয়োজন আছে, কিন্তু গত কিছুদিন আগে আমরা যদি দেখি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন যে আইএমএফ এর অনেক শর্ত আসলে আমাদের জন্য এক ধরনের বার্ডেন হয়ে যায়। তিনি সেটি সরাসরি না বললেও তিনি বলেছেন যে আইএমএফ এর কাছ থেকে আসলে সামনের দিনে আমাদের ঋণ নেওয়ার প্রয়োজন হবে না যদি আমরা রাজস্ব আদায় বাড়াতে পারি, এবং তিনি আইএমএফ এর কাছ থেকে ঋণ নেওয়ার পক্ষে না, মানে এই ধরনেরই তিনি বোঝানোর চেষ্টা করেছেন। অর্থাৎ আইএমএফ ঋণ দেওয়ার নামে আসলে অনেক শর্ত দিয়ে থাকেন, যেগুলো কিছু কিছু শর্ত অবশ্যই আমাদের সংস্কারগুলো আমাদের প্রয়োজন, কিন্তু অনেকগুলো সংস্কার থাকে যেটি হয়তো বা আমাদের মূল্যস্ফীতির উপর চাপ তৈরি করে বা সাধারণ মানুষের উপর বার্ডেন তৈরি করে। সেক্ষেত্রে সামনের দিনে আসলে আমরা আমাদের সংস্কারগুলো নিজেদের মতো যদি আমরা কন্টিনিউ করতে পারি, সেক্ষেত্রে এই ধরনের উন্নয়ন সহযোগীদের চাপিয়ে দেওয়া শর্ত আমরা যদি অ্যাভয়েড করতে পারি, সেদিকেই কি আসলে বাংলাদেশকে যাওয়া উচিত নয়? কারণ বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের নীতি নির্ধারকরা যতটা ভালো বুঝবেন, সেটি কি আসলে বাইরের সংস্থাগুলো অনেক ক্ষেত্রেই তো চাপিয়ে দিচ্ছেন আমাদের উপর। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় অবতারণা করেছেন। দেখুন, নিজে যদি সেলফ সাফিসিয়েন্ট হয়ে আপনার যদি চলতে পারে, আপনার স্বনির্ভরতা থাকে, এর চেয়ে তো ভালো কিছু কোথাও নাই। কারণ আপনার গভর্নমেন্ট সে হচ্ছে এই ইন্টারিম গভর্নমেন্টই হোক, যারা জনকল্যাণমূলক বা জনতুষ্টকরণের জন্য যথেষ্ট পরিমাণ পরিশ্রম করছেন তারাই হোক, অথবা আপনার পলিটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্টই হোক, সবাই কিন্তু চায় যে কেউ কারোর কাছে হাত না পাতুক এবং কেউ আপনার মনে করেন কারোর মুখপক্ষী হয়ে না থাকুক। এখন আমাদের মুখপক্ষী যে কারণে হচ্ছে, কারণ আমরা তো ক্যাপিটাল শর্টেজ কান্ট্রি, এবং আমাদের দেশ থেকে এইরকম একটা আপনার মনে করেন মূলধনী ঘাটতির একটা কান্ট্রি, যেখানে যথেষ্ট পরিমাণ আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এখন পর্যন্ত হয়নি, আমাদের এখন পর্যন্ত হিউজ পরিমাণ আপনার বেকার জনগোষ্ঠী আছে, যে কারণে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হওয়া দরকার বা কর্মসংস্থান তৈরি হওয়া দরকার। এইরকম দেশ থেকে হিউজ পরিমাণ মানে 100 বিলিয়নস অফ মানি আপনার কিন্তু পাচার হয়ে গেছে। আপনার মনে করেন এখন এই মূলধনী ঘাটতি যদি মেটাতে হয়, তাহলে তো আমার এরকম মাল্টিল্যাটারাল ডোনার এজেন্সি, সেটা হোক আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক বা এডিবি অথবা জাইকা, তাদের কাছ থেকে আপনার মনে করেন তো লোন নিতেই হবে। আর এদের যে শর্ত যেটা চাপিয়ে দেওয়ার কথা বলছেন, হ্যাঁ একদম রাইটলি বলছেন যে উন্নয়ন সহযোগী যারা আছে
তারা মাঝে মধ্যে এমন কিছু শর্ত নিয়ে আসে যেটা কিন্তু জনহিতকর না হয়ে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়, এবং এই জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়ানোর জন্য এনাদের শর্ত যদি মানা হয় তাহলে কিন্তু আপনার জনজীবন যথেষ্ট পরিমাণ বিপর্যস্ত হয়। যেমন ফর এক্সাম্পল আমরা যদি বলি যে এই মোমেন্টে যদি আমাদের পাওয়ারের প্রাইস বাড়ানো হয়, যেটা পাওয়ারের প্রাইস বা এনার্জি প্রাইস যেটা বর্তমানে কিন্তু একটা আপনার সহনীয় পর্যায়ের চেয়েও আরো বেশি একটা আকারে আছে, এই পর্যায়ে যদি বাড়ানো হয় শর্ত মেনে তাহলে কিন্তু জনদুর্ভোগ বাড়বে এবং আপনার একটা জনরোষেরও কিন্তু একটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কাজেই আমাদের উন্নয়ন সহযোগীদের একটা প্রবলেম হচ্ছে কি, দেখেন তারা একটা জনাব মাহমুদ হোসেন, আমরা বুঝতে পেরেছি। আমরা একটু এবারে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, আমরা একটু দেখে আসতে চাই। দর্শক, আমাদের হাতে যে প্রতিবেদনটি রয়েছে সেটি আসলে দেশের তৈরি পোশাক খাতকে রক্ষায় সরকারকে জরুরি পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ এবং রাজনৈতিক নেতারা। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক প্রত্যাহারে দেশটিকে শূন্য শুল্ক সুবিধা দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। তারা বলছেন এক্ষেত্রে টিকফা চুক্তিকে কাজে লাগাতে পারে বাংলাদেশ। মরিয়ম আজিজ মরিনের প্রতিবেদন। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের সর্ববৃহৎ একক গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে 2024 সালে $836 কোটি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। পাল্টা শুল্ক বা রিসিপ্রোকাল ট্যারিফ হার ঘোষণা করে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বেশি সেসব দেশেই বেশি পাল্টা শুল্ক আরোপ করেছেন তিনি। সে বিবেচনায় বাংলাদেশের অবস্থা ষষ্ঠ। বাংলাদেশি পণ্য আমদানিতে ট্রাম্প শুল্ক হার ঘোষণা করেছেন 37%। বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ বাংলাদেশের পোশাক শিল্পকে বড় ধরনের সংকটে ফেলবে। রপ্তানি বাংলাদেশে কমে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ বড় রকম একটা রপ্তানি আয়ের ক্ষেত্রে সংখ্যার মধ্যে পড়ে যেতে পারে। আমরা আমাদের পক্ষ থেকে এই বিষয়ে যোগাযোগ করছি এবং আমরা কথা বলবো আমরা এই ব্যাপারে, এটা যাতে কোনোভাবে আরো যেটা করেছি এটা যাতে অব্যাহত না থাকে। মার্কিন পণ্য যদি সেখানে যদি অন্তর্নিহিত থাকে এবং ভ্যালু এডিশন যদি হয় সেখানে, তাহলে তারা কিছুটা এটা বিবেচনা করবে। হিসেব বলছে যুক্তরাষ্ট্র থেকে প্রতি বছর যে পরিমাণ পণ্য আমদানি করে বাংলাদেশ, রপ্তানি ধরে রাখার স্বার্থে প্রয়োজনে এসব পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার পক্ষে মত বিশেষজ্ঞদের। আমরা এটা শূন্য শুল্ক যদি করে দেই আমাদের কিন্তু বড় ধরনের এটা এনবিআর এর জন্য মাথা ব্যথার কারণ হবে না। তাদের পরামর্শ, দেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্প খাত পোশাক কারখানাকে বাঁচাতে সরকারের উচিত এখনই পদক্ষেপ নেওয়া। প্রয়োজনে টিকফা চুক্তিকে কাজে লাগানোর পরামর্শও তাদের। এটা বিশাল গোষ্ঠী বাংলাদেশের এই গার্মেন্টস অর্থনীতির সাথে জড়িত আছে, সুতরাং এটার জন্য সরকারের পক্ষ থেকে ইমিডিয়েটলি ওয়াশিংটনে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নিতে হবে। আমরা একটা ফ্যাক্টশিট তৈরি করতে পারি এবং সেটা যদি টিকফার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সামনে উপস্থাপন করতে পারি, তাহলে সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র দপ্তর এবং একই সঙ্গে যে বাণিজ্য দপ্তর, সেই বাণিজ্য দপ্তরের সঙ্গে আমাদের আলাপ আলোচনা শুরু করতে হবে। চীন, ভিয়েতনাম কিংবা কম্বোডিয়ার মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোতেও অতিরিক্ত শুল্ক আরোপ করায় রপ্তানিতে তাদের চেয়ে প্রতিযোগিতায় এগিয়ে আছে বাংলাদেশ, যদিও পিছিয়ে আছে ভারত ও পাকিস্তানের তুলনায়। মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদন দেখছিলাম, আমরা এই বিষয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে আছেন অর্থনীতি বিশ্লেষক মাহমুদ হোসেন। জনাব মাহমুদ হোসেন, আপনি প্রতিবেদন দেখছিলেন যেখানে আসলে অর্থনীতিবিদরা বলছিলেন যে আসলে যত দ্রুত সম্ভব আলোচনার টেবিলে বসতে হবে এবং যুক্তরাষ্ট্রকে যেসব সুবিধা দেওয়া দরকার প্রয়োজনে শূন্য শুল্ক সুবিধা দিয়ে হলেও এই যে বাড়তি শুল্ক সেটি প্রত্যাহারের উদ্যোগ নিতে হবে সরকারকে। গতকাল রাতে প্রধান উপদেষ্টার নেতৃত্বে বিডার চেয়ারম্যান সহ সকল সংস্থাগুলোকে নিয়ে, এনবিআর চেয়ারম্যান সহ সবাইকে নিয়ে বৈঠক করেছেন। সেখানে আসলে বেশ কিছু সিদ্ধান্তের কথা আমরা জানতে পেরেছি, যেখানে বিডা কিছু প্রস্তাবনা তৈরি করেছে, যেখানে বলছে যে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ যেসব পণ্য আমদানি করে, বিশেষ করে গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর বা চিকিৎসা সামগ্রী, সেগুলোতে 50% শুল্ক ছাড়ের প্রস্তাব করা
হবে বাংলাদেশের পক্ষ থেকে সেই চিন্তা করা হচ্ছে। এর বাইরে বা যুক্তরাষ্ট্র থেকে আরও কিছু পণ্য আমদানি, নতুন করে কিছু পণ্য আমদানির সিদ্ধান্ত হয়েছে। এটি নিয়ে আসলে খুব দ্রুত চিঠি চালাচালি শুরু হবে। আপনার কাছে কি মনে হয়? আজকে প্রধান অর্থ উপদেষ্টা বলেছেন যে যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপের কারণে বাংলাদেশের তৈরি পোশাক খাত অর্থাৎ রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হবে না। আপনার কাছে কি মনে হয় পরিস্থিতি কি হতে যাচ্ছে? বাংলাদেশ কতটা দক্ষতার সাথে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি প্রথমত বলবো যে দেখেন, নতুন যে কোনো চেঞ্জ ইমপ্যাক্ট করার জন্য সবচেয়ে বড় যে ব্যাপারটা হয় যে সরকারের একদম সর্বোচ্চ মহল থেকে এটা যে প্রবলেম সেটা অ্যাকসেপ্ট করে নিতে হয়। তো সবচেয়ে সুখকর বিষয়টা হচ্ছে যে দেখেন, এই গভর্নমেন্টের খোদ চিফ অ্যাডভাইজার মহোদয় কিন্তু আপনার সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে নিয়ে অলরেডি খুব তড়িৎ গতিতে এটা নিয়ে সভা করেছে এবং নির্দেশনা দিয়েছে যে কোন নেগেটিভ ইম্প্যাক্ট বা আপনার কোনো আপনার হচ্ছে আনফেভারেবল কোন সিচুয়েশন যেন তৈরি না হয়, এজন্য যেখানে যেখানে কাজ করা দরকার সেখানে খুব দ্রুত গতিতে তড়িৎ গতিতে কাজ করতে হবে। এটা হচ্ছে সুখকর বিষয়। আর দ্বিতীয় ইস্যু আমি যেটা এখানে বলবো যে দেখুন, আমাদের যে শুল্ক যেটা ইম্পোজ করা আছে ইউএস প্রোডাক্টের উপর যেটা ইম্পোর্ট করলে এর ভিতর কিছু কিছু আছে হচ্ছে আপনার কিছু কিছু আছে ব্যবসায়িক রিজনে এবং কিছু কিছু আছে আমাদের হচ্ছে সেন্টিমেন্টাল রিজনে। যেমন আপনি দেখবেন যে হুইস্কি অথবা আপনার অ্যালকোহল এইসব প্রোডাক্টের উপর হিউজ পরিমাণ একটা ডিউটি ইম্পোজ করা আছে। তো এখন এইসব এরিয়ায় কিন্তু আইটেম টু আইটেম ধরে রিভিউ করে আপনার যথেষ্ট পরিমাণ কাজ করার সুযোগ আছে। এবং যেহেতু এনবিআর এর চেয়ারম্যান মহোদয় উনি খুবই ওয়াকিবহল লোক এবং খুবই সিনসিয়ার লোক, ওনাকে নিয়ে যেহেতু এখানে কাজ করা জন্য অলরেডি একটা টিম তৈরি করে দেওয়া হয়েছে, এইসব এরিয়ায় কিন্তু আপনার কাজ করা যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে ইউএস থেকে বাংলাদেশে যে ইম্পোর্ট হয় এটা কিন্তু খুব বেশি পরিমাণ হয় না। তো কাজেই এখানে যদি আপনার মনে করেন শুল্ক হার কমানো হয় বা জাস্টিফাই করা হয়, এতে বাংলাদেশের ইকোনমিতে খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট তেমন একটা পড়বে না। আর যে ইম্পর্টেন্ট ইস্যু যেখানে ডিসকাশনের ইস্যু আছে যে এই যে শুল্ক হারটা হয়েছে এর অন্যতম কারণ হচ্ছে একটা পারসিভ আনফেয়ার ট্রেড গ্যাপ, যেটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বলছে। এটা কিন্তু ডিসকাশনের ব্যাপার, এখানে কিন্তু কোনো অ্যাকশনের ব্যাপার না। এবং সেই ডিসকাশনের জন্য বর্তমান চিফ অ্যাডভাইজার মহোদয়ের চেয়ে আপনার আর কোনো কম্পিটেন্ট পারসন কিন্তু নাই। উনি কিন্তু বলেছেন উনি সরাসরি এই বিষয়টা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু গতকাল বৈঠকে কথাটা বলেছেন। এটি আমাদের জন্য আশার বিষয়। নিশ্চয়ই তিনি এই বিষয়ে উদ্যোগ নিলে আমরা নিশ্চয়ই একটি ভালো সমাধানের দিকে যেতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ জনাব মাহমুদ হোসেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আমরা আলোচনা করছিলাম অর্থনীতিবিদ ডক্টর মাহমুদ হোসেনের সাথে নানান বিষয় নিয়ে। এই মুহূর্তে চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। দেশের ভঙ্গুর অর্থনীতি থেকে ঘুরে দাঁড়াতে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চায়না মিডিয়া গ্রুপ সিএমজিকে বেইজিং সফর নিয়ে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশ পরিবর্তনে জনগণের প্রত্যাশা অনুযায়ী ভূমিকা পালন করছে চীন। এই সময় বাংলাদেশের উন্নয়নে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন তিনি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন উচ্চতায় ঢাকা বেইজিং সম্পর্ক। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছে চীন। আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে বাংলাদেশ থেকে বছরে প্রায় $16 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। এমন বাস্তবতায় দেশের ভঙ্গুর অর্থনীতি থেকে ঘুরে দাঁড়াতে চীনের সমর্থন দরকার ছিল বলে মনে করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চায়না মিডিয়া গ্রুপকে বেইজিং সফর নিয়ে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান বাংলাদেশের পরিবর্তনে চীনের ভূমিকার কথা। And we are very happy we have reached the peak of our relationship. China can play a very important role in transforming Bangladesh the way we are imagining, particularly young population in Bangladesh. এদিকে আগামী কয়েক দশক ওয়ান বেল্ট ওয়ান রোড সংশ্লিষ্ট প্রকল্পগুলোতে $4 ট্রিলিয়ন
বিনিয়োগের পরিকল্পনা করছে চীন, যেখানে বাংলাদেশ হতে পারে গুরুত্বপূর্ণ অংশীদার বলে মনে করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। One town after another town and so on. So lots of energizing of the community and energizing of the population begins. So we give a very high priority, and I like the idea of Belt and Road. ডক্টর মোহাম্মদ ইউনূস আরও জানান, দুদেশের সম্পর্কের 50তম বার্ষিকীতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চেষ্টা করবে কিভাবে চীন বাংলাদেশ সম্পর্ক আরও গভীর এবং ঘনিষ্ঠ করা যায়। মাসুদ রানা, নিউজ 24। সুনীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগানোর প্রত্যয়ে শেষ হলো ষষ্ঠ বিমস্টেক সম্মেলন। বিশ্লেষকরা বলছেন, এখানে সই হওয়া চুক্তি ও প্রতিশ্রুতি বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। আগামী 2 বছরের জন্য এই জোটের সভাপতি হয়েছে বাংলাদেশ। এছাড়া ভারত ও মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত পেয়েছে ঢাকা। বিস্তারিত জানাচ্ছেন অন্তরা বিশ্বাস। বঙ্গোপসাগরের উপর নির্ভরশীল দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার 7টি দেশ নিয়ে গঠিত আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেক। এই জোটের সদস্য বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। 1997 সালে গঠন হয় বিমস্টেক। বাণিজ্য, নিরাপত্তা, ঐক্য সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করা এর উদ্দেশ্য। তবে প্রতিষ্ঠার 28 বছরেও এই জোটের সহযোগিতার তেমন কোনো নজির নেই। এমন বাস্তবতা সামনে রেখে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হলো জোটের ষষ্ঠ শীর্ষ সম্মেলন, যেখানে সই হয়েছে সামুদ্রিক পরিবহনে সহযোগিতা চুক্তি। লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে আমরা কিন্তু এখন মিডল ইনকামে আসি নাই। এই যে ট্রানজিশন লিস্ট ডেভেলপ থেকে মিডল ইনকামে, এটাতে সহায়তা করবে। বিমস্টেক সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। কূটনৈতিক দিক থেকে বৈঠকটি ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। সামগ্রিক অর্থেই মনে করি যে বৈঠকটা ইতিবাচকভাবেই গ্রহণ করা উচিত, এবং আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় কিন্তু বলছেন যে নির্বাচন যত দ্রুত নির্বাচন দেওয়া যায় ততই ভালো। এই কথাটা ভারত পছন্দ করবার কথা। এখানে তো শুধু ভারত না, এখানে বিমস্টেকের যে অন্যান্য রাষ্ট্রপ্রধানরা আছেন বা সরকার প্রধানরা আছেন, তাদের সাথে মিটিং হচ্ছে। সো সেটাকে তো আমরা পজিটিভলি দেখব। বিমস্টেকে উঠে এসেছে রোহিঙ্গা প্রসঙ্গ। বাংলাদেশে থাকা 8 লাখের মধ্যে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিতে তালিকা করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। সম্মেলন চলাকালে ব্যাংককে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান সিউ বাংলাদেশের প্রতিনিধিকে একথা জানান। পুরো মিয়ানমার জুড়েই গৃহযুদ্ধ চলছে, তো সেইখানে এদের আশ্বাসে কতটুকু এই প্রত্যাবাসন শুরু করা সম্ভব হবে কি হবে না, সেটা আমার মনে হয় যথেষ্ট সন্দেহ আছে। বিমস্টেকের 6টি অমীমাংসিত চুক্তি রয়েছে। এগুলো হলো বিমস্টেক মুক্ত বাণিজ্য অঞ্চলের কাঠামো চুক্তির পণ্য, উৎপত্তির নিয়ম, শুল্ক বিষয়ে পারস্পরিক সহযোগিতা, বিরোধ নিষ্পত্তি পদ্ধতি ও প্রক্রিয়া, বাণিজ্য সুবিধা, বিনিয়োগ ও পরিষেবায় বাণিজ্য। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দর্শক, সময় হচ্ছে বিরতির, ফিরবো একটু পর, সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। দর্শক, এবারে জানাবো শেয়ার বাজারের খবর। দর্শক, শেয়ার বাজারের খবর জানাতে আমরা সরাসরি যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। দর্শক, আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে আমরা যাব। আমরা আসলে পুঁজিবাজারের খবর একটু পরে জানাতে চাই। আমরা এই মুহূর্তে স্বর্ণ, রূপার বাজারের আপডেট ও দরদাম জানাতে চাই। দর্শক, আমরা শেয়ার বাজারের খবরটা আগে জানতে চাই। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নেতিবাচক ধারায় লেনদেন চলছে। লেনদেনের পরিস্থিতি আমরা যদি দেখি, 23 পয়েন্টের মতো কমেছে ডিএসসি এক্স ইন্ডেক্স।
ডিএসসি সরিয়া ইন্ডেক্স কিছুটা কমেছে, DS30 অবস্থান কিছুটা ঊর্ধ্বমুখী আমরা দেখতে পাচ্ছি। লেনদেনের পরিমাণ আমরা যদি দেখি 300 কোটি টাকারও কম লেনদেন হয়েছে এখন পর্যন্ত। বেশিরভাগ শেয়ারের দাম কমেছে, বেড়েছে খুবই অল্প পরিমাণ শেয়ারের দাম অপরিবর্তিত আছে। আমরা যদি ভুল না করে থাকি 27টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত আছে। এবার জানাবো মুদ্রা এবং স্বর্ণের দরদাম। শুরুতে মুদ্রা পরিস্থিতি আমরা যদি দেখি, মার্কিন ডলার কেনা হচ্ছে 121 টাকায়, বিক্রি 122 টাকা, ইউরো 126 টাকা কিনা 130 টাকায় বিক্রি করা হচ্ছে, পাউন্ডের কেনা দর 149, বিক্রয় 154, চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সা কেনা হচ্ছে, বিক্রয় 17 টাকা 30 পয়সা, সৌদি রিয়ালের কেনা দর 32 টাকা, বিক্রয় 33 টাকা 10 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 32 পয়সা কিনে 1 টাকা 42 পয়সা বিক্রি করা হচ্ছে। স্বর্ণের দরদাম প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম পড়ছে 1,57,000 টাকার বেশি, 21 ক্যারেটের দাম 1,50,000, 18 ক্যারেটের দাম 1,29,000 টাকার কিছু বেশি। সনাতন স্বর্ণ বিক্রি হচ্ছে 1,06,038 টাকায়। রূপা অপরিবর্তিত দামে রূপা বিক্রি হচ্ছে, 22 ক্যারেট রূপার দাম পড়ছে 2,578 টাকা, 21 ক্যারেট 2,449, 18 ক্যারেট 2,111 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,586 টাকায়। ঈদের টানা 9 দিন ছুটি কাটিয়ে রোববার প্রথম কর্মদিবসে সকালে অফিসে আসেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তবে ছুটি শেষে প্রথম দিন হওয়ায় সবাইকে ঈদ শুভেচ্ছা বিনিময়ে সময় কাটাতে দেখা গেছে। কাজে কিছুটা ঢিলে ঢালা ভাব ছিল, অনেকে কিছুটা দেরি করে অফিসে আসেন। এদিকে দীর্ঘ ছুটি শেষে খুলেছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান সহ সব ধরনের অফিস। রমজান শেষে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি আবার আগের অবস্থায় ফিরে এসেছে। ব্যাংক লেনদেন হবে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত, তবে ব্যাংকের অফিস সূচি হবে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। বাকি সময় লেনদেন পরবর্তী ব্যাংকিং আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনা হবে। সময় হয়েছে আরও একটি বিরতির, ফিরছে একটু পর। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। চালের দাম বেশি হওয়ায় চলতি মৌসুমে রাজবাড়ীর কৃষকদের আগ্রহ বেড়েছে বোরো আবাদে। তবে সার ও কীটনাশকের দাম বৃদ্ধি ও অনাবৃষ্টির কারণে অধিক পরিমাণে সেচ লাগায় এবছর লোকসানের আশঙ্কায় কৃষক। অবশ্য কৃষি বিভাগের দাবি সরকারের নির্ধারিত দামে সার বিক্রি করা হচ্ছে। মিঠুন গোস্বামীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজবাড়ী সদর, গোয়ালন্দ, কালুখালী, পাংশা ও বালিয়াকান্দি উপজেলা বিস্তীর্ণ ফসলের মাঠেই বোরো ধানের আবাদ করা হয়েছে। কৃষকদের অভিযোগ, গেল বছরের চেয়ে এবছর সার কীটনাশকের দাম বেশি। আবার অনাবৃষ্টির কারণে গভীর নলকূপ দিয়ে জমিতে পানি সেচ দেয়া হচ্ছে। এই অবস্থায় উৎপাদন খরচ কয়েক গুণ বেড়ে যাওয়ায় আর্থিক লোকসানের চিন্তায় তারা। সারের দাম ডাবল, ধানের দাম কম, খরচের টাকা ওঠে না আমাদের। কিন্তু আমি 140টা সেই তালে কিনে দেওয়া গেলে 300 টাকা দিই। দাম কম, ওটা আমার পোষায় না। অবশ্য কৃষকদের অভিযোগ অস্বীকার করে এই কৃষি কর্মকর্তা বলছেন, সরকার নির্ধারিত দামেই সার বিক্রি করা হচ্ছে। কীটনাশকের দাম বেশি হওয়ার সুযোগ নেই এই কারণেই যে এটা ফিক্সড দাম, পণ্যের উপরে লেখা থাকে, কৃষকরা এটা যে কোনো সচেতন মানুষ এটা দেখে নিবে যে দাম কতটুকু। আর হলো সারের দাম সরকার কর্তৃক নির্ধারিত, সুতরাং এটার দাম বেশি নেওয়ার সুযোগ নাই। চলতি মৌসুমে রাজবাড়ী জেলায় প্রায় 13,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাসায়নিক সার ও কীটনাশক মুক্ত নিরাপদ সবজি উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছেন নাটোরের এক উদ্যোক্তা। বৈজ্ঞানিক পদ্ধতিতে আগাছা এবং পোকামাকড় দমন করে খরচ কমিয়ে বাড়তি লাভ করছেন কৃষি উদ্যোক্তা রমজান আলী। বিশেষজ্ঞরা বলছেন, কৃষি কর্মকর্তা ও কৃষকদের পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে শতভাগ বিষমুক্ত সবজি উৎপাদন করা সম্ভব। রাজশাহী থেকে মতিউর মুর্তজার তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রায় 4 বছর আগে চাকরি ছেড়ে গ্রামে ফিরে 3 বিঘা জমিতে কৃষি খামার গড়ে তুলেছিলেন নাটোর সদর উপজেলার বড়বাড়িয়া গ্রামের তরুণ কৃষক রমজান আলী। তার খামারে করলা, টমেটো, পটল ও শশা সহ বিভিন্ন সবজি চাষ হচ্ছে শতভাগ প্রাকৃতিক উপায়ে। পলিথিন মালচিং পদ্ধতিতে আগাছা নির্মূল এবং কৃত্রিম ফাঁদের সাহায্যে পোকামাকড় দমন করা হয় এই খামারে। এই কৃষক জানান, নিরাপদ সবজি চাষের ফলে তার উৎপাদন খরচ কমে বাড়তি লাভ হচ্ছে। এখন আমি করলা, শশা, তরমুজ, বাঙ্গি, কাঁচামরিচ, বেগুন এ ধরনের বিভিন্ন সবজি চাষ করতেছি। মাশাআল্লাহ, চাকরি চাইতে এখন অনেক ভালো আছি এবং আমার জমিতে এখন আরো 3-4 জন প্রায় কাজ করে।
রমজান আলী এখন অনেক তরুণ ও কৃষকের অনুপ্রেরণা। তার দেখা দেখি অনেকেই রাসায়নিক নিরাপদ সবজি উৎপাদনে আগ্রহী হচ্ছেন। রমজান মামা ভালো একটা উদ্যোগ নিছে, করলা চাষ করে, শসা চাষ করে, ভালো লাভবান হয়। আমরাও চাই যে আমরাও করতে চাই। ওর দেখে দেখি অন্তত আমার এলাকায় অনেক কৃষক এই মালচিং পদ্ধতিতে চাষাবাদ শুরু করছে। বিশেষজ্ঞরা বলছেন সচেতনতা সৃষ্টি এবং পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে শতভাগ বিষমুক্ত সবজি উৎপাদন করা সম্ভব হবে। কৃষিতে লক্ষ্য করা যাচ্ছে যে মালচিং একটি জনপ্রিয় পদ্ধতি। মালচিং এর অনেক সুবিধা আছে। এটি একদিকে আগাছাটাকে সাপ্রেস করে রাখে, অর্থাৎ বাড়তে দেয় না। তাহলে কৃষকের একটা বিরাট সুবিধা হচ্ছে, আগাছা নির্মূলের জন্য বাড়তি কোনো প্রচেষ্টার প্রয়োজন হয় না। রাসায়নিক মুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষি বিভাগকে কৃষকের সাথে নিবিড় সম্পর্ক স্থাপনেরও পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। তানভীর আহমেদ শান্ত, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। যুক্তরাষ্ট্রে চলতি এপ্রিলে নিজেদের গাড়ির শিপমেন্ট স্থগিত করার ঘোষণা দিয়েছে বিলাসবহুল ব্রিটিশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জাগুয়ার ল্যান্ড রোভার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এক বিবৃতিতে তারা বলছে, নিজেদের ব্যবসায়িক অংশীদারের সঙ্গে বাণিজ্যিক শর্তাবলীর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে কিছু স্বল্পমেয়াদী পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি, যার মধ্যে এপ্রিল মাসে শিপমেন্ট স্থগিত রাখার ব্যাপারটিও রয়েছে। এছাড়াও নিজেদের মাঝারি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নির্ধারণ করছে জাগুয়ার ল্যান্ড রোভার। এ ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।